বন্ধুরা, ভয়েস অফ অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বই নিয়ে যা আপনার কথা বলার ধরন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষমতা এবং জীবনে সফল হওয়ার সম্ভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বইটির নাম হাউ টু স্পিক স্মার্ট, মাস্টার দ্য সাইকোলজি অফ পাওয়ারফুল কমিউনিকেশন। এই বইয়ের লেখককে আমি বলতে চাই মানুষের মনের গোপন দরজার একজন দক্ষ তালাচাবি প্রস্তুতকারক, কারণ তিনি আমাদের শেখান কিভাবে সঠিক শব্দ, সঠিক ভঙ্গি এবং সঠিক মনোভাব ব্যবহার করে মানুষের হৃদয় ও চিন্তার জগতে প্রবেশ করা যায়। একবার ভেবে দেখুন, কেন একই অফিসে কাজ করা দুইজন মানুষের মধ্যে একজন দ্রুত পদোন্নতি পায় অথচ অন্যজন বছরের পর বছর একই জায়গায় থেকে যায়? কেন একজন ছাত্র ক্লাসে দাঁড়িয়ে কথা বললে সবাই মনোযোগ দিয়ে শোনে আর আরেকজনের কথা কেউ গুরুত্বই দেয় না? কেন অনেক সময় আমরা সত্য কথা বলেও মানুষের মন জয় করতে পারি না? এর উত্তর লুকিয়ে আছে যোগাযোগের মনোবিজ্ঞানে। এই বই আমাদের শেখায় সফল মানুষদের বিশেষ ক্ষমতা তাদের জ্ঞান নয়, বরং সেই জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা। তাহলে চলুন শুরু করি আজকের অসাধারণ যাত্রা। অধ্যায় 1, যে 7টি ভুল আপনার প্রভাবশালী ব্যক্তিত্বকে ধ্বংস করে। লেখক শুরুতেই একটি কঠিন সত্য বলেন, বেশিরভাগ মানুষ কথা বলার আগেই নিজেদের গুরুত্ব কমিয়ে ফেলে। আমরা অনেকেই ভাবি সমস্যা আমাদের জ্ঞান কম হওয়ায়, কিন্তু বাস্তবে সমস্যা হয় আমাদের যোগাযোগ পদ্ধতিতে। প্রথম ভুল, রিঅ্যাক্টিভ কমিউনিকেশন। ধরুন অফিসে একটি মিটিং চলছে, আপনি সবসময় অপেক্ষা করেন অন্যরা কথা বলবে, তারপর আপনি মতামত দেবেন। এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে অনুসারীতে পরিণত করে। নেতারা অপেক্ষা করেন না, তারা কথোপকথনের দিক নির্ধারণ করেন। বাংলার একটি পরিচিত উদাহরণ ধরুন, গ্রামের পুজো কমিটির মিটিংয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন একজন ব্যক্তি খুব কম কথা বললেও সবাই তার মতামত জানতে চায়, কারণ তিনি সবসময় উদ্যোগ নেন। দ্বিতীয় ভুল, ইনফরমেশন ডাম্পিং। আমরা অনেকেই ভাবি বেশি তথ্য মানেই বেশি প্রভাব, কিন্তু মানুষের মস্তিষ্ক কম্পিউটার নয়। একসঙ্গে অনেক তথ্য দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ধরুন আপনার বন্ধু একটি ব্যবসা শুরু করতে চায়, আপনি তাকে 50টি তথ্য, 20টি পরিসংখ্যান আর 10টি ঝুঁকির কথা বলে দিলেন। ফল কি হবে? সে সিদ্ধান্ত নিতে আরও ভয় পাবে। স্মার্ট কমিউনিকেটররা তথ্য নয়, স্পষ্টতা প্রদান করে। তৃতীয় ভুল, ইমোশনাল লিকেজ। আপনি হয়তো আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার কণ্ঠ কাঁপছে, চোখে উদ্বেগ, কথা বলার গতি অস্বাভাবিক। মানুষ আপনার কথা নয়, আপনার অনুভূতি পড়ে ফেলে। এটাই ইমোশনাল লিকেজ। আমাদের বাঙালি পরিবারে দেখা যায়, কোনো চাকরির ইন্টারভিউয়ের আগে ছেলেটি যতই বলুক আমি ঠিক আছি, মা তার মুখ দেখেই বুঝে যান সে ভীষণ চিন্তিত। মানুষের মস্তিষ্ক এমনই। চতুর্থ ভুল, মিরর কমিউনিকেশন। সবাইকে খুশি করার জন্য নিজের ব্যক্তিত্ব বদলে ফেলা। একজনের সামনে একরকম, অন্যজনের সামনে আরেক রকম। ফলাফল, কেউ আপনার প্রকৃত পরিচয় জানে না এবং ধীরে ধীরে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। পঞ্চম ভুল, ডিফেন্সিভ কমিউনিকেশন। কেউ প্রশ্ন করলেই মনে হয় আপনাকে আক্রমণ করা হচ্ছে। তখন আপনি ব্যাখ্যা দিতে শুরু করেন, নিজেকে প্রমাণ করতে থাকেন। এই অভ্যাস সম্পর্ক নষ্ট করে, কারণ আত্মবিশ্বাসী মানুষ সব প্রশ্নকে আক্রমণ হিসেবে দেখে না। ষষ্ঠ ভুল, অ্যাপ্রুভাল সিকিং। সবাই আমাকে পছন্দ করুক, এই চিন্তা মানুষকে দুর্বল করে। অনেক সময় সত্য কথা না বলে আমরা এমন কথা বলি যা অন্যদের ভালো লাগবে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত সততাকেই সম্মান করে। সপ্তম ভুল, আনকনশিয়াস কমিউনিকেশন। অধিকাংশ মানুষ কখনো শেখেনি যোগাযোগ কিভাবে কাজ করে। তারা অনুমান করে, ফলে একই ভুল বারবার করে। অধ্যায় 1-এর মূল শিক্ষা। আপনি যদি সম্মান, প্রভাব এবং নেতৃত্ব অর্জন করতে চান, তাহলে প্রথমেই এই 7টি ভুল থেকে নিজেকে মুক্ত করতে হবে। সফল যোগাযোগ শুরু হয় সচেতনতা থেকে।
অধ্যায় 2। প্রথম 3 সেকেন্ডেই মানুষ আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে। লেখক বলেন, মানুষ আপনার সম্পর্কে সিদ্ধান্ত নেয় আপনার কথা শোনার আগেই। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। প্রথম ইমপ্রেশনের শক্তি। ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। ঘরে ঢোকার 3 সেকেন্ডের মধ্যেই ইন্টারভিউ বোর্ড আপনার আত্মবিশ্বাস, গুরুত্ব এবং ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলে। এই ধারণা পরিবর্তন করা খুব কঠিন। শারীরিক উপস্থিতি, আপনার হাঁটার ধরন, বসার ধরন, দাঁড়ানোর ধরন সবকিছু মানুষ লক্ষ্য করে। একজন আত্মবিশ্বাসী মানুষ নিজেকে লুকিয়ে রাখে না, সে নিজের জায়গা দখল করে দাঁড়ায়। বাংলার স্কুলে অনেক ছাত্রকে দেখা যায় মৌখিক পরীক্ষার সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কেউ কেউ সোজা হয়ে দাঁড়ায় এবং স্পষ্টভাবে কথা বলে। দুজনের জ্ঞানের পার্থক্য না থাকলেও প্রভাবের পার্থক্য বিশাল। চোখের যোগাযোগ। চোখ হলো আত্মবিশ্বাসের জানালা। খুব বেশি তাকিয়ে থাকাও ভুল, আবার চোখ সরিয়ে নেওয়াও ভুল। সঠিক ভারসাম্যই শক্তিশালী উপস্থিতি তৈরি করে। কণ্ঠস্বর। আপনার কণ্ঠস্বর আপনার ব্যক্তিত্বের দূত। দ্রুত কথা বলা উদ্বেগ প্রকাশ করে। অতিরিক্ত নিচু স্বরে কথা বলা অনিশ্চয়তা প্রকাশ করে। পরিষ্কার, স্থির ও ধীর কণ্ঠ মানুষকে আকৃষ্ট করে। প্রথম বাক্যের গুরুত্ব। অনেক মানুষ শুরু করে, আমি জানি না ঠিক বলছি কিনা, হয়তো ভুল হতে পারে। এ ধরনের বাক্য নিজের গুরুত্ব কমিয়ে দেয়। স্মার্ট বক্তারা পরিষ্কার ও আত্মবিশ্বাসীভাবে শুরু করেন। আবেগের সামঞ্জস্য। আপনার কথা, শরীরী ভাষা এবং অনুভূতি যদি একে অপরের সঙ্গে না মেলে, মানুষ তা বুঝে যায়। তাই কৃত্রিম আত্মবিশ্বাস নয়, আসল আত্মবিশ্বাস তৈরি করতে হবে। অধ্যায় 2 এর মূল শিক্ষা। মানুষ প্রথমে আপনাকে দেখে, তারপর শোনে। তাই প্রথম ইমপ্রেশন তৈরি করা শেখা যোগাযোগ দক্ষতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অধ্যায় 3। সম্মান অর্জনের শিল্প। আক্রমণাত্মক না হয়েও কিভাবে কর্তৃত্ব তৈরি করবেন। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন জোরে কথা বললেই কর্তৃত্ব তৈরি হয়। লেখক বলেন, আসল কর্তৃত্ব শান্ত, স্থির এবং চৌম্বকীয়। কর্তৃত্ব বনাম আগ্রাসন। আগ্রাসন মানুষকে ভয় দেখায়, কর্তৃত্ব মানুষকে সম্মান করতে শেখায়। অধ্যায় 2 এর মূল শিক্ষা। মানুষ প্রথমে আপনাকে দেখে, তারপর শোনে। তাই প্রথম ইমপ্রেশন তৈরি করা শেখা যোগাযোগ দক্ষতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অধ্যায় 3। সম্মান অর্জনের শিল্প। আক্রমণাত্মক না হয়েও কিভাবে কর্তৃত্ব তৈরি করবেন। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন জোরে কথা বললেই কর্তৃত্ব তৈরি হয়। লেখক বলেন, আসল কর্তৃত্ব শান্ত, স্থির এবং চৌম্বকীয়। কর্তৃত্ব বনাম আগ্রাসন। আগ্রাসন মানুষকে ভয় দেখায়, কর্তৃত্ব মানুষকে সম্মান করতে শেখায়। একজন স্কুল শিক্ষকের কথা ভাবুন। যিনি চিৎকার করেন তাকে ছাত্ররা ভয় পায়, আর যিনি শান্তভাবে ক্লাস নিয়ন্ত্রণ করেন তাকে ছাত্ররা সম্মান করে। আবেগ নিয়ন্ত্রণ, চাপের মুহূর্তে শান্ত থাকা হল কর্তৃত্বের প্রথম শর্ত। যখন সবাই উত্তেজিত, তখন যে ব্যক্তি শান্ত থাকে সবাই তার দিকে তাকায়। বুদ্ধিবৃত্তিক আত্মবিশ্বাস। নিজের মতামতের পক্ষে যুক্তি থাকা, অন্যের কথা শুনতে পারা, প্রয়োজনে ভুল স্বীকার করা, এটাই প্রকৃত আত্মবিশ্বাস। উদ্দেশ্যপূর্ণ যোগাযোগ। সব বিষয়ে কথা বলার দরকার নেই। কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে সেটাই বুদ্ধিমত্তা। বাংলা একটি প্রবাদ আছে, কম কথা বেশি কাজ। এই অধ্যায় সেই দর্শনকেই সমর্থন করে। সীমারেখা তৈরি করা। যে ব্যক্তি নিজের সম্মান রক্ষা করতে পারে না, তাকে অন্যেরাও সম্মান করে না। নিজের সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতার প্রমাণ শুধু কথা নয়, কাজের মাধ্যমে দক্ষতা দেখাতে হবে। মানুষ প্রতিশ্রুতির চেয়ে ফলাফলকে বেশি সম্মান করে। কৌশলগত দুর্বলতা। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি আত্মবিশ্বাসের লক্ষণ। কারণ আত্মবিশ্বাসী মানুষ নিজের ভুলকে ভয় পায় না। সামাজিক বুদ্ধিমত্তা।
কোথায় কিভাবে কথা বলতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবেন, অফিসে সেভাবে কথা বললে চলবে না। অধ্যায় 3-এর মূল শিক্ষা। আসল কর্তৃত্ব আসে চরিত্র, দক্ষতা এবং আবেগ নিয়ন্ত্রণ থেকে। চিৎকার করে নয়, শান্ত থেকে। ভয় দেখিয়ে নয়, বিশ্বাস তৈরি করে। হাউ টু স্পিক স্মার্ট, মাস্টার দ্য সাইকোলজি অফ পাওয়ারফুল কমিউনিকেশন। বাংলা অডিও বুক সামারি, পর্ব 2, অধ্যায় 4 থেকে 7। বন্ধুরা, প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মানুষের মনে প্রথম ইমপ্রেশন তৈরি হয় এবং কিভাবে সম্মান ও কর্তৃত্ব অর্জন করা যায়। আজ আমরা প্রবেশ করতে চলেছি বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশে, কারণ এখান থেকেই শুরু হয় মানুষের মন বোঝার প্রকৃত বিজ্ঞান। অধ্যায় 4, মানুষের মন পরিবর্তনের গোপন সূত্র। অনেকেই মনে করেন কাউকে রাজি করানোর জন্য জোরালো যুক্তি দিলেই যথেষ্ট, কিন্তু লেখক বলেন মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, মানুষ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় এবং পরে যুক্তি দিয়ে তা ব্যাখ্যা করে। এই একটি বাক্য পুরো অধ্যায়ের সারাংশ। কেন মানুষ রাজি হয়? ধরুন আপনি আপনার বাবাকে নতুন মোবাইল কিনতে রাজি করাতে চাইছেন। আপনি যদি শুধু বলেন এই ফোনে 12 জিবি র্যাম আছে, 256 জিবি স্টোরেজ আছে, তাহলে হয়তো তিনি আগ্রহী হবেন না। কিন্তু যদি বলেন বাবা এই ফোনে ভিডিও কল অনেক পরিষ্কার হবে, দাদার সঙ্গে কথা বলতে সুবিধা হবে, তখন বিষয়টি আবেগের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং মানুষ আবেগের প্রতিক্রিয়া দেয়। পারসুয়েশনের প্রথম ধাপ বিশ্বাস অর্জন। যে মানুষকে আপনি বিশ্বাস করেন না তার কথা কখনো পুরোপুরি গ্রহণ করবেন না। তাই যোগাযোগের শুরুতেই বিশ্বাস তৈরি করতে হবে। বাংলার বাজারে আপনি নিশ্চয়ই এমন দোকানদার দেখেছেন যার দোকানে দাম একটু বেশি হলেও মানুষ সেখান থেকেই কেনাকাটা করে, কারণ মানুষ পণ্যের চেয়ে বিশ্বাস কেনে। দ্বিতীয় ধাপ মানুষের স্বার্থ বুঝুন। অনেকেই নিজের কথা বলেন, কিন্তু স্মার্ট কমিউনিকেটর অন্যের চাহিদা বোঝেন। প্রত্যেক মানুষের মনে একটি প্রশ্ন থাকে, এতে আমার লাভ কি? আপনার কথার উত্তর যদি সেই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে প্রভাব তৈরি হবে। তৃতীয় ধাপ গল্পের শক্তি। মানুষ তথ্য ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে। একজন শিক্ষক যদি শুধু ইতিহাসের সাল তারিখ বলেন ছাত্ররা ভুলে যাবে, কিন্তু যদি সেই ঘটনার পেছনের গল্প বলেন ছাত্ররা বহুদিন মনে রাখবে। তাই প্রভাবশালী যোগাযোগে গল্প একটি শক্তিশালী অস্ত্র। চতুর্থ ধাপ প্রশ্ন করুন। সরাসরি আদেশ না দিয়ে প্রশ্ন করুন, কারণ প্রশ্ন মানুষের মস্তিষ্ককে সক্রিয় করে। যেমন তুমি এটা করো, এর চেয়ে বেশি কার্যকর, তোমার কি মনে হয় এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান কি হতে পারে? মানুষ নিজের সিদ্ধান্তকে বেশি মূল্য দেয়। অধ্যায় 4-এর মূল শিক্ষা, মানুষকে জোর করে পরিবর্তন করা যায় না, কিন্তু সঠিক প্রশ্ন, সঠিক আবেগ এবং সঠিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে মানুষকে নিজের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করা যায়। এটাই প্রকৃত পারসুয়েশন। অধ্যায় 5, স্ট্র্যাটেজিক সাইলেন্স, নীরবতার অদ্ভুত শক্তি। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে, যে বেশি কথা বলে সে বেশি শক্তিশালী। লেখক বলেন অনেক সময় সবচেয়ে শক্তিশালী বাক্যটি হল সেই বাক্য যা আপনি বলেননি। নীরবতা কেন শক্তিশালী? কারণ নীরবতা মানুষের মনকে কাজ করতে বাধ্য করে। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার পর যদি কয়েক সেকেন্ড থেমে যান, মানুষ সেই কথাটি নিয়ে ভাববে। কিন্তু আপনি যদি দ্রুত পরের বাক্যে চলে যান, তার প্রভাব কমে যাবে। আলোচনায় নীরবতা। বাংলার ব্যবসায়ীদের মধ্যে একটি মজার কৌশল আছে। দাম নিয়ে কথা বলার পর তারা অনেক সময় চুপ করে যায়, ফলে অন্য ব্যক্তি অস্বস্তিতে পড়ে আরও কথা বলতে শুরু করেন এবং প্রায়ই নিজের অবস্থান দুর্বল করে ফেলেন। আবেগের মুহূর্তে নীরবতা। রাগের সময় বলা একটি ভুল বাক্য বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। তাই লেখক বলেন প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন, শ্বাস নিন, ভাবুন, তারপর উত্তর দিন। নীরবতা আত্মবিশ্বাসের প্রতীক। অনেক মানুষ অস্বস্তি ঢাকতে অতিরিক্ত কথা বলে,
আত্মবিশ্বাসী মানুষ জানে কখন থামতে হয়, কখন শুধু শুনতে হয়। শোনার শিল্প। নীরবতা শুধু কথা না বলার নাম নয়, এটি সক্রিয়ভাবে শোনার ক্ষমতা। আপনি যখন সত্যিকারের মনোযোগ দিয়ে শোনেন, তখন মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং সেই মুহূর্তে সম্পর্ক আরও গভীর হয়। অধ্যায় 5-এর মূল শিক্ষা। সব প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে হবে না। সব নীরবতা দুর্বলতার লক্ষণ নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী যোগাযোগ। অধ্যায় 6, সোশ্যাল ক্যালিব্রেশন কোড। পরিস্থিতি বুঝে কথা বলার বিজ্ঞান। একই কথা সব জায়গায় বলা যায় না। একই আচরণ সব মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এই অধ্যায়ে লেখক শেখান কিভাবে পরিবেশ বুঝে নিজেকে মানিয়ে নিতে হয়। সামাজিক বুদ্ধিমত্তা কি? এটি হল কে সামনে আছে, তার মানসিক অবস্থা কি, পরিস্থিতি কতটা গুরুতর, ক্ষমতার ভারসাম্য কোথায়, এসব বুঝে যোগাযোগ করা। ক্ষমতার গতিশীলতা বোঝা। প্রত্যেক পরিবেশে দৃশ্যমান ও অদৃশ্য ক্ষমতার কাঠামো থাকে। অফিসে বসের সঙ্গে যেভাবে কথা বলবেন, সহকর্মীর সঙ্গে সেভাবে বলবেন না। আবার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবেন, শিক্ষক বা ক্লায়েন্টের সঙ্গে সেভাবে বললে সমস্যা হতে পারে। সাংগঠনিক সংস্কৃতি বোঝা। কিছু প্রতিষ্ঠান সরাসরি মতামত পছন্দ করে, কিছু প্রতিষ্ঠান ভদ্র ও কূটনৈতিক যোগাযোগ পছন্দ করে। যে ব্যক্তি এই সংস্কৃতি বুঝতে পারে না, সে প্রায়ই অযোগ্য বলে বিবেচিত হয়। আবেগের তাপমাত্রা মাপা। একটি বিয়ের অনুষ্ঠানে যে শক্তি দেখাবে, শোক সভায় তা দেখালে অশোভন হবে। একটি সংকটময় বৈঠকে যে ভঙ্গি দরকার, বন্ধুদের আড্ডায় তা অস্বস্তিকর লাগবে। স্মার্ট কমিউনিকেটররা পরিবেশের আবেগীয় তাপমাত্রা বুঝতে পারে। বাস্তব সময়ে নিজেকে বদলানো, মানুষের মুখভঙ্গি, চোখের দৃষ্টি, মাথা নাড়া, প্রশ্ন করা সবই ফিডব্যাক। যদি দেখেন মানুষ বিরক্ত হচ্ছে, তাহলে পদ্ধতি বদলান। যদি দেখেন আগ্রহ বাড়ছে, তাহলে আরও গভীরে যান। এটাই সামাজিক বুদ্ধিমত্তা। অধ্যায় 6-এর মূল শিক্ষা। শুধু ভালো কথা বলতে জানলেই হবে না, কখন, কোথায়, কাকে, কিভাবে বলতে হবে সেটাও জানতে হবে। অধ্যায় 7, কনফিডেন্স অ্যালগোরিদম। অটুট আত্মবিশ্বাস তৈরির বিজ্ঞান। এই অধ্যায়টি বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখক স্পষ্ট করে বলেন, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি তৈরি করা যায়। ফলাফলের ওপর নয়, প্রক্রিয়ার ওপর বিশ্বাস। অনেক মানুষ আত্মবিশ্বাসী থাকে শুধুমাত্র তখনই যখন সবকিছু ভালো যায়। এটিকে বলে আউটকাম বেসড কনফিডেন্স। কিন্তু প্রকৃত আত্মবিশ্বাস হল, যাই ঘটুক আমি সামলে নিতে পারব। প্রথম ধাপ, দক্ষতা বৃদ্ধি। যত বেশি দক্ষতা, তত বেশি আত্মবিশ্বাস। পড়াশোনা, যোগাযোগ, সমস্যা সমাধান, নেতৃত্ব সবই আত্মবিশ্বাসের ভিত্তি। দ্বিতীয় ধাপ, প্রস্তুতি। ইন্টারভিউয়ের আগে প্রস্তুতি, প্রেজেন্টেশনের আগে অনুশীলন, পরীক্ষার আগে পুনরাবৃত্তি। প্রস্তুতি উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। তৃতীয় ধাপ, সাফল্যের প্রমাণ সংগ্রহ। আমরা ব্যর্থতা মনে রাখি, সাফল্য ভুলে যাই। লেখক বলেন, নিজের ছোট ছোট অর্জনের একটি মানসিক ভাণ্ডার তৈরি করুন, কারণ মস্তিষ্ক প্রমাণ দেখে বিশ্বাস করে। চতুর্থ ধাপ, নিজের সঙ্গে কথোপকথন। আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলেন? আমি পারব না, আমি সব নষ্ট করে ফেলব। এই ধরনের চিন্তা আত্মবিশ্বাস ধ্বংস করে। পরিবর্তে বলুন, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি আগেও কঠিন পরিস্থিতি সামলেছি। পঞ্চম ধাপ, শরীরের ভাষা। আপনার ভঙ্গি আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে। সোজা হয়ে দাঁড়ানো, গভীর শ্বাস নেওয়া, চোখে চোখ রেখে কথা বলা, এসব শুধু অন্যদের নয়, আপনাকেও আত্মবিশ্বাসী অনুভব করায়। ষষ্ঠ ধাপ, কমফর্ট জোন ভাঙা। যে কাজটি ভয় লাগে সেটিই ধীরে ধীরে করতে হবে। প্রথমে 5 জনের সামনে কথা বলুন, তারপর 10 জন, তারপর 50 জন। এভাবেই আত্মবিশ্বাস তৈরি হয়। সপ্তম ধাপ, নিজের পরিচয়ের সঙ্গে মিল রেখে বাঁচা। আপনি যদি অন্য কারো মতো হওয়ার চেষ্টা করেন, তাহলে সব সময় অনিশ্চিত থাকবেন।
কিন্তু যখন নিজের মূল্যবোধ অনুযায়ী চলবেন তখন আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে তৈরি হবে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এই বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশে। আগের অধ্যায়গুলোতে আমরা শিখেছি কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হয়, কিভাবে মানুষের মন বুঝতে হয় এবং কিভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে হয়। এবার আমরা জানব কিভাবে মানুষের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়, সংকটের সময় নেতৃত্ব দিতে হয়, দীর্ঘমেয়াদী প্রভাব গড়ে তুলতে হয় এবং কিভাবে এমন এক ব্যক্তিত্ব তৈরি করা যায় যার উপস্থিতি মানুষকে আকৃষ্ট করে। অধ্যায় 8, অ্যাডভান্সড ইনফ্লুয়েন্স টেকনিক্স, জোর নয়, মনোবিজ্ঞান দিয়ে প্রভাব সৃষ্টি করার কৌশল। লেখক শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, প্রভাব বিস্তার মানে কাউকে জোর করে রাজি করানো নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে মানুষ স্বাভাবিকভাবেই সহযোগিতা করতে চায়। প্রথম কৌশল, অ্যাজাম্পশন রিফ্রেমিং। অনেক সময় মানুষ নিজের অজান্তেই কিছু সীমাবদ্ধ ধারণার মধ্যে আটকে থাকে, যেমন আমাদের পরিবারের কেউ ব্যবসা করেনি তাই আমিও পারব না, সরকারি চাকরি না হলে জীবন সফল নয়। এই ধরনের ধারণা মানুষকে আটকে রাখে। লেখক বলেন, প্রশ্নের মাধ্যমে সেই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে হবে। যেমন, যদি ভয়ের বিষয়টা না থাকতো তাহলে তুমি কি করতে? এই একটি প্রশ্নই নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। দ্বিতীয় কৌশল, সোশ্যাল প্রুফ। মানুষ অন্যদের আচরণ দেখে সিদ্ধান্ত নিতে ভালোবাসে। ধরুন, কলকাতার একটি নতুন রেস্টুরেন্টে আপনি ঢুকলেন। যদি দেখেন পুরো রেস্টুরেন্ট খালি তাহলে সন্দেহ হবে, কিন্তু যদি দেখেন অনেক মানুষ খাচ্ছে তাহলে আপনার বিশ্বাস বাড়বে। এটাই সোশ্যাল প্রুফের শক্তি। তৃতীয় কৌশল, কগনিটিভ রিফ্রেমিং। একই ঘটনা দুইভাবে দেখা যায়। একজন বলে, আমি ব্যর্থ হয়েছি, আরেকজন বলে, আমি একটি শিক্ষা পেয়েছি। ঘটনা একই, দৃষ্টিভঙ্গি আলাদা। সফল মানুষরা সমস্যার মধ্যেও সুযোগ দেখতে শেখে। চতুর্থ কৌশল, রেসিপ্রোসিটি। আপনি যদি আগে কাউকে সাহায্য করেন, মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। বাংলার সংস্কৃতিতে এটি খুবই পরিচিত। পাড়ার কারো বিপদে পাশে দাঁড়ালে ভবিষ্যতে তারাও আপনার পাশে দাঁড়ায়। পঞ্চম কৌশল, কনসিস্টেন্সি। মানুষ নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রাখতে চায়। যদি কেউ বলে, আমি শিক্ষার উন্নয়ন চাই, তাহলে শিক্ষা সংক্রান্ত কোনো উদ্যোগকে সমর্থন করার সম্ভাবনা বেশি। ষষ্ঠ কৌশল, স্ক্যারসিটি। যে জিনিস বিরল মানুষ তার মূল্য বেশি দেয়। তবে লেখক সতর্ক করেছেন, মিথ্যা সংকট সৃষ্টি করা অনৈতিক। শুধু বাস্তব ও সত্য তথ্য ব্যবহার করতে হবে। সপ্তম কৌশল, ইমোশনাল অ্যালাইনমেন্ট। মানুষের সিদ্ধান্তের পেছনে আবেগ কাজ করে, তাই শুধু যুক্তি নয়, মানুষের আশা, স্বপ্ন, ভয় এবং আকাঙ্ক্ষাকেও বুঝতে হবে। অধ্যায় 8-এর মূল শিক্ষা, মানুষকে নিয়ন্ত্রণ নয়, বুঝতে শিখুন, তাহলেই প্রকৃত প্রভাব সৃষ্টি করা সম্ভব। অধ্যায় 9, সংকটের সময় কিভাবে শক্তিশালী থাকবেন। জীবনের আসল পরীক্ষা হয় সংকটের সময়। সবকিছু ভালো থাকলে সবাই আত্মবিশ্বাসী দেখায়, কিন্তু বিপদের সময় প্রকৃত নেতৃত্ব প্রকাশ পায়। প্রথম নীতি, নিজের আবেগ নিয়ন্ত্রণ। ধরুন, হঠাৎ ব্যবসায় বড় ক্ষতি হয়েছে, পরিবারে সমস্যা হয়েছে, অফিসে বড় ভুল হয়েছে। এই সময় যদি আপনি আতঙ্কিত হয়ে পড়েন, তাহলে আশেপাশের মানুষও ভয় পাবে। তাই প্রথমে নিজেকে সামলাতে হবে। দ্বিতীয় নীতি, তথ্যের স্বচ্ছতা। সংকটের সময় মানুষ তথ্য চায়। যদি তথ্য না দেওয়া হয়, মানুষ গুজব তৈরি করে। তাই যা জানেন তা পরিষ্কারভাবে বলুন, যা জানেন না সেটাও স্বীকার করুন। তৃতীয় নীতি, সমাধানমুখী চিন্তা। অনেক মানুষ সমস্যা নিয়েই কথা বলে, কিন্তু নেতা সমাধান নিয়ে কথা বলে। প্রশ্ন হওয়া উচিত, এখন আমরা কি করতে পারি? চতুর্থ নীতি, সবার জন্য আলাদা বার্তা। একই তথ্য সবাইকে একইভাবে বলা যায় না। দলের সদস্যদের যা জানাতে হবে, গ্রাহকদের তা জানাতে হবে না। গ্রাহকদের যা জানাতে হবে না, মিডিয়াকে তা জানাতে হবে না। পঞ্চম নীতি, দ্রুত সিদ্ধান্ত।
সংকটে অনেক সময় অসম্পূর্ণ তথ্য নিয়েও সিদ্ধান্ত নিতে হয়। অতিরিক্ত দেরি অনেক সময় ভুল সিদ্ধান্তের চেয়েও বেশি ক্ষতিকর। ষষ্ঠ নীতি, সুনাম রক্ষা। মানুষ প্রায় সমস্যা ভুলে যায়, কিন্তু আপনি সমস্যার সময় কেমন আচরণ করেছিলেন তা মনে রাখে। সপ্তম নীতি, সম্পর্ককে আরও শক্তিশালী করা। সংকট সম্পর্ক ভাঙতেও পারে, আবার আরও গভীরও করতে পারে। যদি আপনি কঠিন সময়ে মানুষের পাশে থাকেন, তারা কখনো তা ভুলবে না। অধ্যায় 9-এর মূল শিক্ষা, সংকট চরিত্রের পরীক্ষা, আর সঠিক যোগাযোগ সেই পরীক্ষায় জয়ী হবার অস্ত্র। অধ্যায় 10, দীর্ঘমেয়াদী প্রভাব তৈরির ব্যবস্থা। লেখক বলেন, বেশিরভাগ মানুষ ভালো যোগাযোগকে একটি ঘটনা হিসেবে দেখে, কিন্তু সফল মানুষ এটিকে একটি সিস্টেম হিসেবে দেখে। প্রথম উপাদান, ধারাবাহিক বার্তা। মানুষ যেন সব জায়গায় আপনার সম্পর্কে একই ধারণা পায়। আপনার মূল্যবোধ, নীতি এবং চরিত্রে ধারাবাহিকতা থাকতে হবে। দ্বিতীয় উপাদান, সম্পর্কের মানচিত্র। প্রভাব সম্পর্কের মাধ্যমে প্রবাহিত হয়, তাই বুঝতে হবে কে কাকে প্রভাবিত করে, কাদের সঙ্গে সম্পর্ক গড়া গুরুত্বপূর্ণ। তৃতীয় উপাদান, দক্ষতার পরিচিতি। আপনি কোন বিষয় বিশেষজ্ঞ, মানুষ কি সেটি জানে? দক্ষতা থাকলেই হবে না, মানুষকে তা জানাতেও হবে। চতুর্থ উপাদান, ফিডব্যাক সিস্টেম। উন্নতি করতে চাইলে প্রতিক্রিয়া দরকার। কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতি হচ্ছে, নিয়মিত মূল্যায়ন করতে হবে। পঞ্চম উপাদান, দৃশ্যমানতা। ভালো কাজ করলেই সবাই জানবে এ ধারণা ভুল। নিজের কাজ এবং অর্জনকে যথাযথভাবে তুলে ধরতে হবে। ষষ্ঠ উপাদান, মেন্টরশিপ। অন্যদের শেখান। যখন আপনি অন্যদের উন্নত করেন, তখন আপনার প্রভাব বহুগুণ বেড়ে যায়। সপ্তম উপাদান, লেগাসি। সর্বোচ্চ সাফল্য হল এমন কিছু তৈরি করা যা আপনার অনুপস্থিতিতেও চলতে থাকবে। অধ্যায় 10-এর মূল শিক্ষা, ক্ষণিকের প্রভাব নয়, এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা বছরের পর বছর আপনার প্রভাবকে বাড়িয়ে তুলবে। অধ্যায় 11, দ্য ক্যারিজমা ফর্মুলা। চুম্বকের মতো ব্যক্তিত্ব তৈরি করার বিজ্ঞান। অনেকে মনে করেন ক্যারিশমা জন্মগত। লেখক বলেন, ক্যারিশমা শেখা যায়। প্রথম উপাদান, সম্পূর্ণ মনোযোগ। ক্যারিশম্যাটিক মানুষ যার সঙ্গে কথা বলে তাকে পুরো মনোযোগ দেয়। মোবাইল নয়, বাইরের মানুষ নয়, শুধু সেই ব্যক্তি। দ্বিতীয় উপাদান, আবেগ বোঝা। মানুষ কি অনুভব করছে তা বুঝতে শেখা, এটাই সহমর্মিতার ভিত্তি। তৃতীয় উপাদান, কৌতূহল। সত্যিকারের আগ্রহ মানুষের হৃদয় জয় করে। মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে, তাই ভালো প্রশ্ন করুন, মন দিয়ে শুনুন। চতুর্থ উপাদান, শক্তির সংক্রমণ। আপনার শক্তি অন্যদের প্রভাবিত করে। সবসময় চিৎকার করে নয়, কখনো শান্ত আত্মবিশ্বাস দিয়েও ইতিবাচক শক্তি ছড়ানো যায়। পঞ্চম উপাদান, স্টোরি টেলিং। গল্প মানুষকে সংযুক্ত করে। তথ্য মাথায় যায়, গল্প হৃদয়ে যায়। ষষ্ঠ উপাদান, সঠিক মাত্রার ভালনারেবিলিটি। নিজের কিছু বাস্তব সংগ্রাম শেয়ার করা মানুষকে আপনার কাছাকাছি নিয়ে আসে, তবে অতিরিক্ত নয়, পরিমিত। সপ্তম উপাদান, পজিটিভ অ্যাজাম্পশন। মানুষকে সন্দেহ নয়, সুযোগ দিন, বিশ্বাস দিন, বেনিফিট অফ ডাউট দিন, এতে সম্পর্ক গভীর হয়। বইটির চূড়ান্ত শিক্ষা বন্ধুরা, এই বইটি মূলত একটি বিষয় শেখায়, যোগাযোগ শুধু কথা বলা নয়, যোগাযোগ হল মানুষকে বোঝা, নিজেকে বোঝা, আবেগকে নিয়ন্ত্রণ করা, বিশ্বাস তৈরি করা, সম্পর্ক গড়া, নেতৃত্ব সৃষ্টি করা এবং এমনভাবে কথা বলা যাতে আপনার অনুপস্থিতিতেও আপনার প্রভাব থেকে যায়। আজকের পৃথিবীতে জ্ঞান গুরুত্বপূর্ণ। যে মানুষ এই দক্ষতা আয়ত্ত করতে পারে সে শুধু ভালো বক্তা হয় না, সে একজন প্রভাবশালী নেতা হয়ে ওঠে। বন্ধুরা, ভয়েস অফ অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি হাউ টু স্পিক স্মার্ট, মাস্টার দ্য সাইকোলজি অফ পাওয়ারফুল কমিউনিকেশন বইয়ের এই বাংলা সারসংক্ষেপ আপনাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে।
মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে আপনি কি জানেন তার উপর নয়, বরং আপনি কতটা কার্যকরভাবে তা অন্যদের কাছে প্রকাশ করতে পারেন তার উপর। তাই প্রতিদিন একটু একটু করে নিজের যোগাযোগ দক্ষতা উন্নত করুন, কারণ একটি সঠিক বাক্য কখনো কখনো বছরের পর বছর পরিশ্রমের চেয়েও বেশি পরিবর্তন আনতে পারে। ভালো থাকুন, শিখতে থাকুন এবং ভয়েস অফ অডিও বুকের সঙ্গে থাকুন। ধন্যবাদ।